বিরোধীরা ভোটের আগে প্রচারে গান বাঁধার সময় বলেছিল মাছ চোর, আর ভোট পর্ব মিটে যাওয়ার পর একের পর এক অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। লুঠের অভিযোগ, হুমকির অভিযোগ, খুনের অভিযোগ। এই অভিযোগের সঙ্গে এখন যোগ হলো গণধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠছে যে মাথায় রিভলভার ঠেকিয়ে গণধর্ষণ করা হয়েছে। অভিযোগ শওকত মোল্লা এবং তার দুই শাগরেদের বিরুদ্ধে। শওকত মোল্লা তৃণমূল জমানায় দাপুটে নেতা। ক্যানিং পূর্ব এবং ভাঙড়ে তিনিই নাকি ছিলেন শেষ কথা। বিস্ফোরণ মামলায় সম্প্রতি তাকে গ্রেফতার করে এনআইএ। গ্রেফতার হতেই প্রকাশ্যে শওকতের একের পর এক কীর্তি। সামনে এলো গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এখানকার বাসিন্দা এক মহিলার অভিযোগ, ২০১৯ সালের মার্চে তার ৫ বছরের ছেলেকে তুলে নিয়ে যায় শওকতের অনুগামী তৃণমূল নেতা হোসেন শেখ এবং তার দলবল। ছেলেকে ফিরে পেতে হোসেনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, মহিলাকে জীবনতলার কালীবাড়ি এলাকায় অফিসে ডেকে মারধর করে হোসেন। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ, ওই অফিসেই তাকে ধর্ষণ করে হোসেন। নির্যাতনের শেষ এখানেই নয়। অভিযোগ, মহিলার নগ্ন ছবি তুলে রাখে হোসেন। শুরু হয় ব্ল্যাকমেল। মহিলার দাবি, এবার তাকে শওকত মোল্লার অফিসে নিয়ে যাওয়া হয়। শওকতও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ মহিলার। অভিযোগ, শওকতের গাড়ির ড্রাইভার লালু শেখও তাকে ধর্ষণ করে। মহিলার দাবি, এভাবেই তাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। পুলিশের কাছে গেলেও লাভ হয়নি, বিচার মেলেনি। রাজ্যে পালা বদলের পর সম্প্রতি জীবনতলা থানায় শওকত মোল্লা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ জানায় ওই মহিলার পরিবার, যার ভিত্তিতে এফআইআরও হয়েছে। এর মধ্যে আইপিসির ৩৭৬ ডি ধারায় গণধর্ষণ, ৩৬৩ ধারায় অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও বেআইনিভাবে অস্ত্র মজুত ও ব্যবহারের অভিযোগেও মামলা করা হয়েছে। দীর্ঘদিন জোর জবরদস্তি আটকে রেখে তাকে ধর্ষণ করা, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, এই বিষয়ে বিজেপি তীব্র নিন্দা জানাচ্ছে। প্রশাসনকে অনুরোধ করছি, অভিযোগের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই শওকত মোল্লার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং এর জন্য যেন সর্বোচ্চ এবং চরমতম শাস্তি দেওয়া হোক। দুষ্কর্মে শওকতের শরিক হোসেন। অভিযোগ, তৃণমূলের জমানায় এলাকায় তার এতটাই দাপট ছিল যে ভয় কেউ মুখ খোলার সাহস পেত না। জ্বালায় আমরা মেয়ে ছেলে ফুলে কেউ থাকতে পারেন কেন? বাড়ি থেকে তুলে নিয়ে যে ল্যাংটো করে পিটবে বেল্লাস আমাদের এরকম শাসন। এমনি কেস করতে গেলে আমাদের ফেড়ে আনতো মারতো। কেন কেস হবে না? শওকত মোল্লার নাকি শওকত মোল্লার ডাইনাত মা। দক্ষিণ ২৪ পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। তৃণমূলে দেখা যাচ্ছে যে একের পর এক পদে অনীহা। মানে পদ মানে তো যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা পদ, তার মানে হচ্ছে তার একটা গুরুত্ব বাড়া দলের মধ্যে, এবং সেই গুরুত্ব বাড়তে কে না চায়। রাজনীতিতে তার একটা খ্যাতি থাকবে, ক্ষমতার অলিন্দে থাকবে, গুরুত্ব বাড়বে। কিন্তু আমরা যদি দেখি তৃণমূলে একের পর এক যাদের যাদের পদ দেওয়া হচ্ছে তারা সরে দাঁড়াতে চাইছে। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, আমরা বেশ কয়েকজনকে দেখেছি, নবতম সংযোজন কে? নবতম সংযোজন তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তুমি জানো যে গতবার তিনি বিধায়ক ছিলেন পাণ্ডবেশ্বর থেকে। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতির দায়িত্ব তিনি সামলাতেন এবং নতুন করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত সপ্তাহে বেশ কতগুলো জেলাতে যে সাংগঠনিক দায়িত্বভার ঘোষণা করা হয়, তাকে সেই সাংগঠনিক দায়িত্বভারে সেই পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। আজকে বিকেলবেলায় তাকে হঠাৎ এটা দেখতেও পাওয়া যায় যে তিনি চলেও আসেন
বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে। এবং তুমি জানো বিকেলবেলা যখন বিরোধী দলনেতার তরফ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছিল, সেখানে তিনি নিজেই উল্লেখ করেন যে পশ্চিম বর্ধমান জেলার দুজন তার সঙ্গে দেখা করতে এসছেন। সূত্রের খবর তাদের দুজনই হয়তো তাদের যে দায়িত্বভার সেই দায়িত্বভার থেকে অব্যাহতি নিতে পারেন, এবং সেই আলোচনাও যে কার্যত চলছে সেটা তখন থেকে জানতে পারা যায়। তবে যে জল্পনাটা ছিল সেই জল্পনা কিছুক্ষণ আগেই একদম মানে বাস্তবে পরিণত হয়ে গিয়েছে, এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি তার যে পদ সেই পদ তিনি ছাড়লেন। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তার কাছে চিঠি লিখে তিনি জানিয়ে দিয়েছেন, এবং তিনিও জ্যোতিপ্রিয় মল্লিকের মতো শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এবং তার সঙ্গে আরও একজন রাজ্যের মন্ত্রী ছিলেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, তিনিও সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসে একটা সময় পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলেছেন। গত বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থীও হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, যদিও তিনি পরাজিত হন। তাকেও আজকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে রাজ্য বিধানসভাতে, তাকে আসতে এবং বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে। একই দিনই আজকে সকালবেলা জ্যোতিপ্রিয় মল্লিক, বিকেলবেলা নরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং এরা প্রত্যেকেই পুরনো যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ সেই হিসেবে তারা পরিচিত। এবং যে নতুন সংগঠনে যাদের নামগুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমরা দেখেওছি এর আগে যে প্রদীপ সরকার তিনি সরে গিয়েছেন, অন্যদিকে রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি সরে গিয়েছেন। ফলে একের পর এক যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সেই দায়িত্বভার নিতে চাইছেন না, তারা সরে যাচ্ছেন। এবং অনেকেই বলছেন যে পলিটিক্যাল একটু সঙ্গে থাকো, আমি একটু শুনবো, বক্তব্য শুনবো। আজকে যার নাম ঘোষণা হয় তিনি কালকে হচ্ছে সব পদ ছেড়ে দেন। আমার সঙ্গে আমি জানি না মানে উনি সেই জন্যই এসছেন কিনা, এক নেতৃত্ব বসে আছেন আমার ঘরে, একটা জেলার সভাপতি ঘোষণা হয়েছে, এবং উনি পদত্যাগ করতে এসছেন কিনা জানি না, কথা বললেই জানতে পারবো। যদি পদত্যাগ করেন তাহলে আপনারাও জানতে পারবেন। ওনার সঙ্গে কথা না বলেই এখানে এলাম। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী, তার ভাই আমার বন্ধু, তিনিও এসেছেন, একই জেলার পশ্চিম বর্ধমানের দুজন এসেছেন, তো স্বাভাবিকভাবে গিয়ে কথা বলবো। মানে এটা তো খুব মানে খেলো হয়ে যাচ্ছে ব্যাপারটা। ন্যাশনাল এক্সিকিউটিভে নিলেন, বালুদা সব পদ ছেড়ে দিল, গৌতম দেব আজকে পদত্যাগ করলেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধানসভায় এসে পদত্যাগ করলেন, এখন পশ্চিম বর্ধমানের সভাপতি বিধানসভায় এসে বসে আছেন, গুরুত্বপূর্ণ নেতা অভিজিৎ ঘটক তিনিও বিধানসভায় এসেছেন। এটা আমি জানি না অবশ্য যে এই জন্যই এসেছেন কিনা, তবে দেখা করতে এসেছেন, কথা বলতে এসেছেন। কথা বললে বুঝতে পারবো কি হবে, এবং সেটা আপনাদের জানিয়ে দেবো। আবির, এই সিরিজ মমতা তৃণমূলের জন্য খুব খারাপ বিজ্ঞাপন, কিন্তু রাজনৈতিক দিক থেকে যদি আমি দেখি, যারা পদ পেয়েছেন, পদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পদ ছেড়ে দিচ্ছেন, তৃণমূলেই থাকছেন, এর ব্যাখ্যা কি? কেন করছেন তারা এরকম? তোমাকে অতনু সেটাই বলছিলাম যে পলিটিক্যাল ব্যাটন তুলে দেওয়ার ক্ষেত্রে কোথাও একটা শূন্যস্থান তৈরি হয়ে গিয়েছে বলে অনেকে মনে করছেন, এবং তারা মনে করছেন যে পুরনো পন্থীদের মধ্যে সেই আস্থা রাজনীতি করার জন্য তারা কোথাও খুঁজে পাচ্ছেন না। এবং তারা মনে করছেন যে গত কয়েকদিন ধরেই বারবার একাধিক জন যে পরিবারতন্ত্রের উদাহরণের কথা বারবার ধরে উল্লেখ করছিলেন, সেই পরিবারতন্ত্রের কথাও তারা বারবার ধরে টেনে নিয়ে আসছেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে একাধিক সাংসদ একদিকে চলে গেছে, একাধিক বিধায়করা তার একটা অন্য পক্ষ কার্যত তৈরি করে ফেলেছে, সেপারেট ব্লক তৈরি হয়ে আছে এই মুহূর্তে। ফলে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের সঙ্গে নিয়েই চলতে হবে, কার্যত সেই দিকেই নাম লেখানোটা তারা মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে বাস্তববাদী একটা সিদ্ধান্ত। ফলে সেই কারণেই তারা আস্তে আস্তে সেই সাংগঠনিক পদগুলো থেকে সরে যাচ্ছেন। এবং অতনু তুমি জানোই যে গত দিনে কোথায় কোথায় হয়েছিল, হুগলি, শ্রীরামপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দায়িত্ব ঘোষণা করা হয়েছিল। এখনো প্রচুর জেলার দায়িত্ব কারা পাবেন সেই ঘোষণা করা বাকি, কিন্তু বহু ক্ষেত্রে সেই আগ্রহটাও কেউ দেখাতে চাইছেন না নতুন করে সংগঠনে কাজ করার জন্য। ধন্যবাদ।